খেয়াল করো, কথা বলো না। ম্যাক্সওয়েলের গড় মুক্তপথ এখান থেকে তোমার লাস্ট 2 বছর আগে জিএসটিতে এবং জিএসটি না হয় ডিউতে একটা কোশ্চেন আসছিল, ঠিক আছে? তো দ্যাটস মিন এটা হচ্ছে তোমার বিশেষ করে এডমিশনের জন্য, একাডেমিকে তেমন আসে না। হ্যাঁ, আসতেও পারে একাডেমিক, এটার জন্য একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তার ম্যাক্সওয়েলের গড় মুক্তপথের মেইন কথাবার্তা হচ্ছে কি, তোমাকে সিম্পল কথা বুঝাই। এখানে একটা গ্যাস আছে না, এইটা গ্যাসের সাথে এইটা গ্যাসের সংঘর্ষ হইলো, এইটা গ্যাসের সাথে আবার কি এইটা গ্যাসের সংঘর্ষ হইলো, পরপর দুইটা গ্যাস, এইটা গ্যাসের সাথে এইটা গ্যাসের সংঘর্ষ, এইটা গ্যাসের সাথে এইটা গ্যাসের সংঘর্ষ। তাহলে হচ্ছে এই পরপর দুইটা গ্যাসের যে সংঘর্ষ হয়, আমরা এটাকে বলতে পারি যে গড় মুক্ত পথ। কথাটা কি বুঝতে পারছি? পরপর দুইটি গ্যাসের পরপর যে সংঘর্ষ হইতেছে, এই দেখো গ্যাসের অনুসময়ের পরপর দুটি গ্যাস না তো দুটি সংঘর্ষের মধ্যবর্তী অতিক্রান্ত পথকে, পদ্মার গড় পথকে গড় মুক্ত পথ বলা হয়। বুঝতে পারছি কথাগুলো? হ্যাঁ, গড় মুক্ত। এই যে ডিস্টেন্সটা, এইখান থেকে এই ডিস্টেন্স, আবার এখান থেকে এই ডিস্টেন্স, এই ডিস্টেন্সের গড় পথকে গড় মুক্ত পথ বলা হবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। দেখো এই গড় মুক্ত পথকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা ইকুয়াল টু অন বাই, খেয়াল করো, অন বাই √2। ক্লিয়ার? তারপর হচ্ছে এই পাই আবার আলাদা, পাইয়ের মান তো জানো 3.1416, আর এল সিগমা স্কয়ার। এই সিগমা দ্বারা বোঝানো হয় অনুর ব্যাস। সিগমা কি? অনুর ব্যাস। হ্যাঁ, আর এই যে এন আছে না, এন, এই এন দ্বারা বোঝায় প্রতি একক আয়তনে অনুর সংখ্যা বোঝানো হয়, প্রতি একক আয়তনে অনুর সংখ্যা। বি কেয়ারফুল, এটা জাস্ট এটুকু মনে রাখলে হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ল্যামডা ইকুয়াল টু 1/√2 পাই সিগমা স্কয়ার এন, জাস্ট এইটুকু, এটা হলো মেন সূত্র। ঠিক আছে, নেক্সট দেখো, এটা হলো বোর্ড কোশ্চেন। কি কোশ্চেন? বোর্ড কোশ্চেন। এটা কোন বোর্ডে আসছে তুমি খুঁজে নেবা। দেখো বোর্ড কোশ্চেন বলছে, দেখো একটি গ্যাস সিলিন্ডারের আয়তন কত? এত, তাহলে ভি এত। 1.5 লিটার। হ্যাঁ, এত আয়তন। যাই হোক, সিলিন্ডারে এত তাপমাত্রায়, মানে তোমার হচ্ছে তাপমাত্রা দেওয়া আছে, বুঝতে পারছি? এই তাপমাত্রার পরিমাণ দেওয়া আছে, এতটি অণু আছে, অণুর সংখ্যা দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে টি দেওয়া আছে, অণুর সংখ্যাটা পরে যাচ্ছে আমরা, যদিও গ্যাসের অণুর ব্যাস দেওয়া আছে। অণুর ব্যাসকে কী দ্বারা প্রকাশ করা হয়? সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিলিন্ডারের সম আয়তন আরও একটা খালি সিলিন্ডার আবার এর সাথে যুক্ত করছো। সোজা কথা, তুমি আমি যদি ভিজুয়ালাইজ করার ট্রাই করি, এটা সিলিন্ডার আছে, রাইট? সিলিন্ডার হচ্ছে এ, এই সিলিন্ডারে এই যে প্রথম এ সিলিন্ডার, আর একটা সিলিন্ডার আছে বি। এই এ সিলিন্ডারে তোমার কি আছে? এই ঘটনাগুলো আছে, বুঝতে পারছি? তারপর লাস্টে কি করছো? এটা হলো একটা খালি সিলিন্ডার, এটা খালি, আর এটা গ্যাস আছে, গ্যাস আছে, এইটাকে জাস্ট যুক্ত করছো। ক্লিয়ার? এটার আয়তন যেটা, এটার আয়তন সেম, এটার 1.5 মিটার কিউব আয়তন, ঠিক আছে? ওইটা 1.5 মিটার কিউব। হ্যাঁ, এটা 1.5 মিটার কিউব, রাইট। সমস্যা হচ্ছে কোথায় এটা? আচ্ছা, ক্লিয়ার? এখন আমরা যদি দেখার ট্রাই করি, যে এখানে কোশ্চেন বলছে কি, সিলিন্ডার আবদ্ধ গ্যাসের, মানে প্রথম সিলিন্ডারের গতিশক্তি কি? গতিশক্তির সূত্র জাস্ট গ নাম্বার, ইকে ইকুয়াল টু 3/2 nRT, রাইট? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এন ইকুয়াল টু সূত্র কি? n/n এ আছে না? এখানে অলরেডি আমরা এই যেটা বলা আছে, এটা হলো এন, রাইট? কোনো অণুর সংখ্যা মানে হচ্ছে এন, রাইট? ক্লিয়ার? আর আমরা জানি এন এর মান তো মুখস্থ, অ্যাভোগাড্রো সংখ্যা। দুইটা যদি বিভক্ত করি তাহলে আমরা পাবো এত মোল পাই আমরা, রাইট? তাহলে এন ইকুয়াল টু এত মোল। তাহলে আমরা এই এনটা পাই গেলাম 3/2, ওকে, এন পাই গেলাম। আর এর মান তো মুখস্থ, এসআই একক, এখানে গতিশক্তি শক্তি এসআই একক জুল, এবং জুল যদি আমি নিতে চাই অবশ্যই আর এর মানটা কত হবে? 8.31416 হবে। ক্লিয়ার? এবং টি এর মান হবে, এই যে 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এটাকে 300 কেলভিন, সেলসিয়াসে কেলভিন নিলা, তাহলে 300 হলো। জাস্ট এটা ক্যালকুলেশন করলাম, 1.86 × 10⁶ জুল হয়ে গেল। ক্লিয়ার কথাগুলো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো। সেলসিয়াস আসলে ওইটা কেলভিনে নিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ,
এটা তো আর নিয়ম এখানে আরের মান তো সোজা কথা সব এসআই একক, এসআই এককে নিতে হবে, এসআই একক, কারণ শক্তির একক হচ্ছে জুল, জুল নেওয়ার কারণে আমার এসআই এককে আর এর মান নিতে হবে, টি এর মান নিতে হবে, আর এন তো নর্মাল মূল সংখ্যা। ঠিক আছে, দেখো ঘ নাম্বার কোশ্চেন। ঘ নাম্বার পড়ছে যে এই যে তোমার যে খালি যে সিলিন্ডার আছে না, ওই যে একটু আগে দেখাইলাম, এই একটা সিলিন্ডার ছিল, ঠিক আছে, এই যে এই যে এই যে এই যে এই একটা সিলিন্ডার, এইটা সিলিন্ডার, এইটা ছিল খালি ছিল, এটা কি ছিল খালি ছিল, বুঝতে পারছো কথাগুলো? এই খালি সিলিন্ডারকে তুমি এই অ্যাড করছো, দেখছো এখানে লেখা আছে এই অ্যাড করা, এই তো খালি সিলিন্ডার যুক্ত করা গড় মুক্ত পদের কীভাবে পরিবর্তন হলো, মানে কি, মানে এই অবস্থায় তার গড় মুক্ত পদটা কত, আর সিলিন্ডার যুক্ত করার ফলে গড় মুক্ত পদটা কত, এটা হবে, বুঝতে পারছি কথাগুলো? খালি জাস্ট চেঞ্জ হচ্ছে কি, খালি আয়তন চেঞ্জ হচ্ছে, দেখো ক্লিয়ার? দেখো এইখানে কত, এইখানে কত আছে আয়তন, 1.5 মিটার কিউব, রাইট? তাহলে তোমার এখানে কিন্তু আমার ডেফিনেশনে কি ছিল মনে আছে, একটু তুমি খেয়াল করো, যে আয়ত এই যে ছোট হাতের এনটা হবে, এন কিন্তু মূল সংখ্যা না, প্রতি একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে আমার এখানে দেওয়া আছে আয়তন কত, 1.5। তাহলে আমি কি বলতে পারি না এভাবে যে 1.5 মিটার কিউব আয়তনে অণু আছে কত, অনুসংখ্যা কত, অনুসংখ্যা বলবা 30 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 25। ক্লিয়ার? এইটাইলে তোমার এই আয়তনে অনুসংখ্যা কত, এইটা এটা। তাহলে আমার তো লাগবে একক আয়তনে, মানে 1 মিটার কিউব আয়তনে কত, সে অনুসংখ্যাটাকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করবা। বি কেয়ারফুল, এখানে ম্যাক্স হইলে কিন্তু ছোট হাতের এন মানে হচ্ছে একক আয়তন অনুসংখ্যা, এটা জাস্ট আর কিছু না। তাহলে 30 ইন্টু 10 টু দি পাওয়ার 25, এটা হচ্ছে যত 1.5 দ্বারা ভাগ দেওয়া, তাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 25, এরকম একটা বিষয় হবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, 2 না তো 5 না তো 6 হবে। আচ্ছা যাই হোক, তাহলে এইটা তোমার এইটা পাইলে নাকি এন, এন মানে এখানে এন অন লাগছে কারণ হচ্ছে এই একটা ক্ষেত্র, মানে একটা প্রথম পাত্রের জন্য, পরে আবার পাত্র যুক্ত করার জন্য আর একটা। ক্লিয়ার? বুঝতে পারছি? যুক্ত করার পরে আরেকটা মান। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তাহলে তোমার হচ্ছে দেখো প্রথমটা ল্যামডা, মানে ল্যামডার সূত্র কি, জাস্ট এটাকে ল্যামডা অন ধরো, 1/2 পাই, এটা তো ফিক্স, আর অনুর ব্যাস তো ফিক্স, অনুর ব্যাস ফিক্স। দেখো অনুর ব্যাস হচ্ছে এটা, জাস্ট আর কিছু না। তো এটা বসাই দেবা, আর এইটার স্কয়ার করবা, আর এই এন এর মান হচ্ছে এখানে এটা বসাবা, তাহলে তুমি দেখবা প্রথমটার ক্ষেত্রে এটা পাবা। খালি দ্বিতীয়টার ক্ষেত্রে চেঞ্জ কি জানো, দ্বিতীয়টার ক্ষেত্রে খালি আয়তন চেঞ্জ, এখানে 1.5 ছিল, এখানে 1.5 না 3 হবে, কারণ দুইটা পাত্র সেম আয়তনে দখল করছো, সেম আয়তন যুক্ত করছো। এটা 1.5 মিটার কিউব, এটা 1.5 মিটার কিউব, দুটো যখন অ্যাড করছো তখন হবে কি 3 মিটার কিউব। বুঝতে পারছি কথাগুলো? ওকে, তাহলে 3 মিটার কিউব আয়তন এত, তাহলে একে কত, জাস্ট মানে কি 3 দ্বারা ভাগ, তাহলে 1 × 10⁻26। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এই ল্যামডার, হ্যাঁ হ্যাঁ 1.5 দিয়ে ভাগ করছি, এখন 3 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু আয়তন বাড়িয়ে গেছে। রাইট, আর কোনো চেঞ্জ নেই। ওকে, পরের মানটা তো সেম। ওকে ঠিক আছে, তাহলে দুইটা ভিন্ন বের হইবে, তুমি বলবো যে না দুইটা সেম না, যে হ্যাঁ সবই সোজা যদি তুমি বুঝো, আর কিছু না। পৃথিবীতে কঠিন বলতে কোনো জিনিস নেই, তোমার কাছে কে কীভাবে এটা উপস্থাপন করছে সেটার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, নেক্সট দেখো, স্বাধীনতা মাত্রা বাই, আমি শর্টকাটে বলি, এটা নিয়ে অত এটার অনেক ডিটেলস আলোচনা আছে, বাট আলোচনার দরকার নেই, তুমি জাস্ট একটা শর্টকাট সূত্র জানবা। সূত্রটা হচ্ছে তোমার F = 3a - b। এই এ দ্বারা মূলত হচ্ছে অণুতে পরমাণুর সংখ্যা বোঝানো হয়, বি দ্বারা পরমাণুদের মধ্যে সম্পর্ক সংখ্যা বোঝানো হয়। এটা বুঝো, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। স্বাধীনতা মাত্রা হচ্ছে যে একটা পরমাণুর কত ধরনের ঘূর্ণন সংখ্যা থাকতে পারে, এরকম হাবিজাবি কথাবার্তা। ঠিক আছে, আপাতত জানো যে স্বাধীনতা মাত্রা হচ্ছে কোনো একটা তোমার হচ্ছে যে অণু বা পরমাণু কতগুলো ঘূর্ণন সংখ্যা থাকতে পারে, এরকম টাইপের কথাবার্তা। ঠিক আছে, তাহলে দেখো এই এফ এর মানটা খালি জানলেই হবে। দেখো এখানে এই যে হিলিয়াম আছে, নিয়ন আছে, আর কি আছে, সিলভার আছে, মানে কি যারা এক পরমাণু, কি পরমাণু, এক পরমাণু যারা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে দেখো পরমাণুতে অণু কটা, হিলিয়াম কি কখনো তুমি H2 দেখছো, Hc2 দেখছো না, দেখো না, এটা পসিবল না। Ne2 দেখছো, দেখো না। তাহলে এইখানে মনে রাখবা সবসময় Hc আকারেই থাকে,
বা নিয়নই আকারে থাকে, তাহলে এখানে হিলিয়াম কয়টা? একটা। তাহলে এ মানে হচ্ছে যে কয়টা আছে, তার একটাই আছে। এখন দেখো হিলিয়ামের সাথে, হিলিয়াম তো কারোর সাথে সম্পর্ক স্থাপন করে নাই, করছে? না করলে তার জিরো, না করলে কি তার জিরো। তাহলে এফ ইকুয়াল টু থ্রাইজ এ মাইনাস বি, যদি এখানে বসো এফ ইকুয়াল টু থ্রাইজ এ মাইনাস বি, এর থ্রির জায়গায় অন বসাবা মাইনাস জিরো, তাহলে কি হবে? 3 হবে, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, আর যদি তোমার দেখো দেখো দ্বি পরমাণু মানে ডাই পরমাণু, যেগুলো ডাই আর মনো মানে এক, যদি ডাই দেখো, ডাই যেমন অক্সিজেনের সাথে অক্সিজেন যুক্ত থাকে এরকম, নাইট্রোজেনের সাথে এই N2 থেকে তুমি লিখতে পারো, যেমন O2 থেকে তুমি এটা লিখতে পারো, যেমন N2 থেকে N তিনটা এরকম থাকে। বুঝতে পারছি কথাগুলো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। এখন দেখো এখানে এই N2 তে পরমাণু সংখ্যা কয়টা? N2 তে পরমাণু সংখ্যা 2টা স্যার। 2টা, তাহলে তুমি এর মান হচ্ছে 2, রাইট? জি স্যার। আর এরা হচ্ছে সম্পর্কগুলো কি, মানে এন আর এন এর সাথে কয়টা সম্পর্ক? 3টা সম্পর্ক স্যার। কেন 3টে সম্পর্ক? কেন সম্পর্ক বলতে একটা নাই, একটা বন্ড না, 3টা বন্ড থাকতে পারে, বাট সম্পর্ক তো মানে এরকম। যদি তোমার এরকম হইতো তখন তুমি 3টে সম্পর্ক বলতে পারতা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। হ্যাঁ সরলরৈখিক। হ্যাঁ সরলরৈখিক, রাইট 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 রাইট, সরলরৈখিক। ঠিক আছে, এটার জন্য কত তোমার হবে? 2 হবে, রাইট? ও সরি, একই হবে, হ্যাঁ একই হবে। ঠিক আছে, তুমি রাইট, তুমি রাইট তো। হ্যাঁ, বুঝতে পারছি কথাগুলো। বি মানে কি? পরমাণুতে সম্পর্ক। দেখো সম্পর্কগুলো এভাবে থাকে। ক্লিয়ার? তাহলে সোজাসুজি মানে একটাই সম্পর্ক শুধু, এই না যে এর সাথে আরো কারো সম্পর্ক আছে, এরকম না, সম্পর্ক একটাই আছে। তাহলে এটা যদি বের করো, এফ এর মান কত হবে? 3a মাইনাস বি। দেখো 3, এর মান কত? 6 মানে এর মান 2 আর অন, তার 3 গুণ 5 হবে। দেখো এই এফ এর মানটা হচ্ছে 5, তুমি দেখো এই যে এফ এর মানটা হচ্ছে কত? 5, এরকম বিষয়। ক্লিয়ার? ওকে, তাহলে তোমার এটা বুঝতে পারছো। সেম ভাবে ওজন আছে, ওজনের ক্ষেত্রে 3 হয়। দেখো ওজন মানে কি? এরকম না? তাহলে সম্পর্ক কয়টা? 3টা। সম্পর্ক কয়টা? 3টা। অক্সিজেন আছে 3টা, তাহলে 3 হবে। বুঝতে পারছো কথাগুলো? হ্যাঁ ওকে, তাহলে এটা তো বুঝতে পারছো। তো এখানে 3 বসাও, ধরো এখানে এফ ইকুয়াল টু 3 × 3 মাইনাস 3, তাহলে তোমার কত হবে? 9 মাইনাস 3 কত হয়? 6। বুঝতে পারছি? আর বাকিগুলো তুমি দেখতে পারো। কার্বন ডাইঅক্সাইড যদি তোমার হচ্ছে, এটা কি একটা, এটা একটা বক্স হয়ে গেছে, রাইট? বক্স হয়ে গেছে না? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড নর্মালি বোঝাতে কার্বন, এই অক্সিজেন, রাইট? তাহলে এর মান কত? 3, রাইট? বির মান কত? এটা সম্পর্ক আবার এটা সম্পর্ক, কটা সম্পর্ক? 2টা। হ্যাঁ, তাহলে এখানে যদি তাহলে দেখো তুমি এখানে কিন্তু সেই বিষয়টাই দেওয়া আছে। আমরা যদি দেখি 3, 2, তাহলে এফ এর মান 7 হয়। কত হয়? 7 হয়। ঠিক আছে, এই জাস্ট এগুলো। ও এখানে একটু ব্যতিক্রম আছে, একটু ভুল বলছি আমি আসলে। কার্বনের ক্ষেত্রে ব্যতিক্রম, কার্বনের ক্ষেত্রে এটা 5 হইবে, 5 মনে রাখবা। কার্বনের ক্ষেত্রে 5, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ এটা 5। বাট এই তুমি এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে এই এক্সাম্পলটা হবে, একটু ভুল বলছি তোমারে, সেটা হচ্ছে এইটা হবে, এটা বাদ দিয়া এই জেনন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন। ঠিক আছে, বুঝতে পারছি? ঠিক আছে, ওকে ডান। স্বাধীনতার মাত্রা থেকে একটা ম্যাথ দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। দেখো এখানে কত দেওয়া আছে তোমার? 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাইট? আচ্ছা, 120 ডিগ্রি মানে কত? 120 প্লাস 273, 393 কেলভিন। ওকে, এখানে হচ্ছে অক্সিজেন গ্যাসের গড় গতিশক্তি কত? অণুর গড় গতিশক্তি মানে হচ্ছে ইকের মান কত সেটা। তা দেখো এখান ক্ষেত্রে তুমি অক্সিজেনের ক্ষেত্রে এফ এর মান যে 5, এটা মুখস্থ রাখতে পারো, অথবা এভাবে বের করে দেখাতে পারো। দেখছো এই অক্সিজেন এরকম। এখন দেখো এই ক্ষেত্রে তুমি হচ্ছে যে 5 পাইলা, তাহলে তোমার সূত্র কি? এটা মনে রাখবা। এই স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, গতিশক্তির সূত্রটা হয়তো বা লিখে দিনে F/2 KT, জাস্ট ইকে, এটা সূত্র। ঠিক আছে, এফ এর মান 5, হ্যাঁ মুখস্থ স্বাধীনতা মাত্রা থাকলে। এটা হচ্ছে 2, আর কে এর মান তুমি তো এটা মুখস্থ থাকতে হয়,
কের মান তুমি জানো কিনা জানি না। কে কে মানে কি? আর বাই এন এ। কে কে ইকুয়াল টু হচ্ছে আর বাই এন এ। বোল্টসম্যান দুর্ভোগ আমি অলরেডি পড়াইছি তোমারে। আর মানে হচ্ছে 8.31416, ঠিক আছে। আর হচ্ছে তোমার আর এন এর মান হচ্ছে 6.02। -23 হ্যাঁ হ্যাঁ, খালি আরে বেটা খালি হপ্পনে মারো না। না স্যার বিশ্বাস করে না, মুখস্থ করছি হ্যাঁ হ্যাঁ, মুখস্থ হইতে মাইনাস বানাই গেলাম এরকম। ক্লিয়ার? স্যার। একটা মান আছে না স্যার, ওটা মুখস্থ করছে 10 13 25। আচ্ছা দেখো এটা জাস্ট, তাহলে এটা তুমি ইকের ইকুয়াল টু বুঝতে পারলা, রাইট? ওকে, তুমি যে সময় ক্লাস করো কেউ কি দেখে যে কি ক্লাস করতেছো? না স্যার, কেউ ক্লাস করে না, মানে ক্লাস দেখে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কেন স্যার, মানে সেটা কেন? এমনি বললাম জাস্ট, আর কিছু না। আচ্ছা, 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 না, না, আপেক্ষিক আর্দ্রতা, শোনো এখানে অনেক কথাবার্তা আছে, হাইপোথেটিক্যাল কথাবার্তা আছে, বাট আপেক্ষিক আর্দ্রতার একটা শর্টকাট জিনিস জানবা তাহলে হয়ে যাবে, জাস্ট আর কিছু না। এই আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর এইচ দ্বারা। কি দ্বারা? আর এইচ দ্বারা RH প্রকাশ। মানে আমি সিম্পলি তোমাকে আমি একটা কথা বলি, এটা পাত্র আছে, রাইট? জি স্যার। পাত্রের ক্যাপাসিটি বুঝো? হ্যাঁ স্যার, ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা ধরো 5 লিটার। কত লিটার? 5 লিটার। আপনি আর কন্টেন্ট তুমি একভাবে রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট এটা হতে পারে তোমার 5 লিটারও হতে পারে, অথবা 2 লিটারও হতে পারে, অথবা 5 লিটারের বেশিও তুমি রাখতে গেলে সমস্যা হয়ে যাবে। যদিও যদি 5 লিটারের জায়গায় 5 লিটারই রাখো, তখন সেটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা বলা হয়। কি অবস্থা? সম্পৃক্ত। আর 5 লিটারে যদি তুমি 2 লিটার রাখতে দাও তাহলে সেটাকে বলা অসম্পৃক্ত অবস্থা। আর 5 লিটারের জায়গায় যদি তুমি 7 লিটার রাখতে যাও তখন সেটাকে বলা হবে কি? অদক্ষিপ্ত অবস্থা, বা সেখানে শিশির পড়বে। সোজা কথা, তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি ক্যাপাসিটি, খেয়াল করো, ক্যাপাসিটি যদি বেশি হয় কন্টেন্টের চেয়ে, তখন সেই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে কি? সম্পৃক্ত অবস্থা। কি অবস্থা বলবো? সম্পৃক্ত অবস্থা। সম্পৃক্ত অবস্থা। আর যদি একটু ভুল বলে ফেললাম, অসম্পৃক্ত অবস্থা হবে এটা। আর যদি ক্যাপাসিটি ইকুয়াল কন্টেন্ট হয়, স্যার তাহলে সম্পৃক্ত। সম্পৃক্ত। গট, ভালো ছেলে তো। তখন তোমার হবে এটা সম্পৃক্ত। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। আর যদি কোনোভাবে যদি থার্ড ঘটনা ঘটে, ঘটনা যদি এভাবে হয়, হ্যাঁ, ঘটনা যদি আমি তোমার বলি যে ক্যাপাসিটির চেয়ে কন্টেন্ট বেশি, তখন এই ঘটনা হচ্ছে অদক্ষিপ্ত অবস্থা। কি? অদক্ষিপ্ত। এটা কেমিস্ট্রির একটা টার্ম পাইলাম। আর অদক্ষিপ্ত হওয়া মানে হচ্ছে সেখানে শিশির পড়ে। কি পড়ে? শিশির পরে। তাহলে আমরা যে শিশির, হ্যাঁ কও। শিশিরাঙ্ক এটাই কি সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আসতেছে একটু পরে। হ্যাঁ আচ্ছা, তাহলে আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে, মনে রাখবো অলওয়েজ, আপেক্ষিক আর্দ্রতার সূত্র হচ্ছে তোমার কন্টেন্ট বাই ক্যাপাসিটি ইকুয়াল টু 100%। ঠিক আছে? তাই মনে রাখবো এই কন্টেন্টটা মানে হচ্ছে, বোঝানো হচ্ছে যে শিশিরাঙ্কের, খুব ভালো করে মনে রাখো, শিশিরাঙ্কের বাষ্পচাপ। কি চাপ? শিশিরাঙ্কের বাষ্পচাপ। হ্যাঁ। আর ক্যাপাসিটি মনে হচ্ছে যে বায়ুমণ্ডলের অথবা বায়ুর বাষ্পচাপ। বায়ুর বাষ্পচাপ। এই হাবিজাবি কথাবার্তা লেখা আছে। ক্লিয়ার? আচ্ছা, একটু আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, এই যে বায়ুর অবস্থা, কন্টেন্ট কখন কি হবে, হ্যাঁ, অসম্পৃক্ত অবস্থা, সম্পৃক্ত অবস্থা, সেগুলো বুঝতে পারছো। সামনে দেখি। আচ্ছা, এটা যে বাষ্পচাপ হবে এরকম কথা নাই, এখানে কিন্তু বড় হতে পারে, ঘনত্ব হতে পারে। ক্লিয়ার? এই লেখা আছে, বর হতে পারে, চাপ হতে পারে, কি হতে পারে, ঘনত্ব হতে পারে। ক্লিয়ার? বর, চাপ, ঘনত্ব, তিনটা জিনিস হতে পারে। একটা কোশ্চেন দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মানে কেমন? বিজ্ঞানের ছাত্রী জ্যোতি, ঠিক আছে, আর্দ্রতা মাপার। আর মনে রাখবা এই আপেক্ষিক আর্দ্রতা মাপে কি দ্বারা জানো? হাইগ্রোমিটার। কি মিটার? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার।
আর ঘনত্ব মাপে কি দ্বারা জানো? হাইড্রোমিটার। কি মিটার? হাইড্রোমিটার। হাইড্রো, এটা হলো ড্রো, আর এটা হলো গ্রো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু বিসিএসও আসে, ক্লিয়ার? এবং হচ্ছে যে নার্সিং আছে না, নার্সিং প্লাস হচ্ছে মেডিকেল আছে না, এইসব জায়গায় এইসব একটা তোমার হাইড্রো আর হাইগ্রো দিয়ে দেয়, প্লাস মানে কনফিউশনে পড়ে। ঠিক আছে, এগুলো আসে, এগুলো তো ইম্পর্টেন্ট আছে এইসব জায়গায়। হাইড্রো তো ঘনত্ব বলতেন না? হাইড্রো হাইড্রো ঘনত্ব 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 ঘনত্ব। ঠিক আছে, তাহলে এটা দুপুরের তাপমাত্রা পেলো এত ডিগ্রি, তো দুপুরের তাপমাত্রা যেটা পেলো এত পেলো, শিশিরাঙ্ক এত 10 ডিগ্রি সেলসিয়াস, রাইট? এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 75, তাহলে এটা RS এর মান। শিশিরাঙ্ক মানে এটা হচ্ছে, মনে রাখবা, এটা হচ্ছে কন্টেন্টের জন্য, রাইট? এরকম। আবার ওই দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা দেখতে পেলো এত, সন্ধ্যায় এইটা, আবার এইটা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পচাপ দেওয়া আছে 10 ডিগ্রি। এটা কি তাহলে কন্টেন্ট? মনে রাখবা হ্যাঁ, এই তো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে শিশিরাঙ্ক না, শিশিরাঙ্কই তো কন্টেন্ট, রাইট? এই কন্টেন্টকে মনে রাখবা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? তাহলে এখানে কিন্তু আমরা এখানে একটা সূত্র লিখতে পারি যে এই যে RS আছে না, RS সমান, খেয়াল করো, RS সমান মনে রাখবা F বাই F ইন্টু 100%। F বাই বড় হাতের F বাই 100%। তাহলে বড় হাতের F মানে কি? শিশিরাঙ্কের জন্য ছোট হাতের F মানে কি? বায়ুমণ্ডলের বাষ্পচাপ। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, নেক্সট দেখো, তাহলে একটা টপিকস দেখো, এটা আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ দেওয়া আছে। 20 ডিগ্রি মানে কি? কোনো বায়ুমণ্ডলের বাষ্পচাপ। বুঝতে পারছি কথাগুলো? তাহলে মনে আছে বায়ুমণ্ডলের বাষ্পচাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপাসিটি, মানে এটাই হচ্ছে বড় হাতের F দ্বারা প্রকাশ করা হয়, জাস্ট আর কিছু না। তাহলে দেখো RS এর মান, হ্যাঁ হ্যাঁ, RS এর মান দেখো, RS ইকুয়াল টু হবে কন্টেন্ট বাই ক্যাপাসিটি। এই যে মানে কন্টেন্ট বাই ক্যাপাসিটি মানে কি? F বাই F ইন্টু 100%। দেখো কন্টেন্টের মানটা বসাইছে, ক্যাপাসিটির মানটা বসাইছে, যা কষ্ট পাইলা এটা পাইলা। তো এটা কি সন্ধ্যাবেলার কাহিনী? কি কাহিনী? সন্ধ্যাবেলা। আর দুপুরবেলায় তুমি কি পাইছো দেখছো? দুপুরবেলায় তুমি আপেক্ষিক আর্দ্রতা বেশি পাইছো, রাইট? এই যে তোমার এই কোশ্চেনই তো, এই তো কোশ্চেনই দুপুরবেলা লেখা আছে, এই যে দুপুরে, হ্যাঁ দুপুরে তোমার কাহিনী করছে। তাহলে মনে রাখবা আপেক্ষিক আর্দ্রতা যেখানে বেশি, মনে রাখবা এই RS এর মান যত বেশি হবে তত মনে রাখবা অস্বস্তিকর লাগবে। কি লাগবে? অস্বস্তিকর তত বেশি। অস্বস্তিকর বেশি মানে হচ্ছে যে ঘাম কম শুকায়, ঘাম কি কম শুকায়। বুঝতে পারছি কথাগুলো? এটা মনে রাখবা। তাহলে যেখানে RS এর মান কম সেখানে স্বস্তিকর লাগবে এবং ঘাম দ্রুত শুকায়। তাহলে আমরা বলতে পারি সন্ধ্যাবেলায় ঘাম দ্রুত শুকাবে, ক্লিয়ার? আর দুপুরবেলায়, এর জন্য দেখবা দুপুরবেলা আমাদের অস্বস্তিকর লাগে, সন্ধ্যাবেলায় আমাদের ভালো লাগে, এই কারণ। বুঝতে পারছি? হুম হুম, এইটার একটু হুম 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 হুম, হ্যাঁ রাইট। কি পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা আছে? বাষ্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, একটা জিনিস দেখো, এই আপেক্ষিক আর্দ্রতা জানার আগে হাইগ্রোমিটারের একটা কাহিনী আছে। এটা বললাম না? আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়, অলরেডি বলে দিছি। আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়, বুঝতে পারছি? হ্যাঁ, কেল্লার কথা কও। দেখো এই আপেক্ষিক আর্দ্রতা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খেয়াল করো। আপেক্ষিক আর্দ্রতার দুইটা স্কেল আছে, একটা হচ্ছে θ1 আরটা কি θ2, রাইট? এই θ1 মানে মনে রাখবা শুষ্ক বাল্ব। কি বাল্ব? θ1 এর, হ্যাঁ θ1 কে কি লেখা যায় আমি লিখে দিচ্ছি এখানে। θ1 মানে হচ্ছে যে শুষ্ক বাল্বের
তাপমাত্রা, অথবা বলা যায় তোমার যে বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ুমণ্ডলের শুষ্ক তাপমাত্রা। বুঝতে পারছি? এটা বলা যাবে, এটা মুখস্থ করতে হবে। আর এই থিটা অনে মানে এখান থেকেই তুমি পাবা হচ্ছে যে বড় হাতের এফ, বড় হাতের এফ হচ্ছে থিটা অন তাপমাত্রায়, থিটা অন তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। জি স্যার। আর যে এই যে থিটা টু আছে না, থিটা টু হচ্ছে তোমার সিক্ত বাল্বের, সিক্ত ভাল্ব অথবা ভেজা বাল্বের। স্যার এখানে বাল্ব বলতে কি মানে ওই এই লাইট? রাইট রাইট রাইট, এই একটা মিটার, এইটা স্কেল, এই একটা স্কেল, দুইটা স্কেলকে বোঝানো হয়েছে, বা দুইটা বাল্ব এখানে আছে, এই একটা বাল্ব, এইটা বাল্ব, এইটা এইটা বলতে পারো। ঠিক আছে? হ্যাঁ, বাল্বের তাপমাত্রা। আর মনে রাখবা একটা কথা, থিটা, থিটা আছে এখানে দেখবা, এই থিটা, এই যে থিটা, এর সূত্রটা বেসিক্যালি হচ্ছে থিটা অন মাইনাস থিটা, এরকমও না আসলে। তুমি এই সূত্রটাকে এই যে থিটা ডিউ পয়েন্ট আছে না, ডিউ পয়েন্ট, এইটাই মানে তুমি থিটা, এইটাই মানে থিটা, এটাই শিশিরাঙ্ক। গুড, এই তো ভালো ছেলে, বুঝতে পারছো। শিশিরাঙ্কের তাপমাত্রা, তাহলে এইটার জন্য যেটা পাবা সেটা পাবা এফ, সেটা কি এফ। এটার সূত্রটা তুমি এই লাইনটাকে কিন্তু একটু মডিফাই করে এভাবে লেখা যায় যে থিটা ডিউ অথবা থিটা ইকুয়াল টু থিটা অন মাইনাস জি ইন্টু থিটা অন মাইনাস থিটা টু, এভাবে লেখা যায়। দেখো তুমি এই লাইনটা কিন্তু লেখা যায়, তুমি এইটাকে এই সাইডে নিয়ে যাও আর এইটাকে এই সাইডে নিয়ে আসো। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এখন মনে রাখবা জি কি, জি, জিকে বলা হয় গ্লেসিয়ারের উৎপাদক। কি বলা হয়? গ্লেসিয়ারের উৎপাদক। হ্যাঁ, জি হচ্ছে গ্লেসিয়ারের উৎপাদক। আর এই যে গ্লেসিয়ারের উৎপাদক, এটা কোন তাপমাত্রায়? থিটা অন তাপমাত্রায়, মনে রাখবো। তা বায়ুমণ্ডলের তাপমাত্রায়। বুঝতে পারছি? এবং তোমার পরীক্ষার হলে এরকম চার্ট না দিলেও বলে দেবে তোমার বায়ুমণ্ডলে যে তাপমাত্রা সাপেক্ষে গ্লেসিয়ার উৎপাদক বলে দেয়। বুঝতে পারছি? একটা না না, একটা মুখস্থ না, তুমি দেখো কিচ্ছু না, খালি জাস্ট প্রসেস বোঝো, খেয়াল করো। এটা কোশ্চেন দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। দেখো এখানে কিন্তু তোমার দেওয়া আছে কোনো নির্দিষ্ট দিনের শিশিরাঙ্ক দেওয়া আছে, মানে কি এটা থিটা, আর বায়ুর তাপমাত্রা এটা মানে কি থিটা অন। কোনো সমস্যা? আচ্ছা, এখানে গ্লেসিয়ার উৎপাদক নয়, তাহলে কোনো কাহিনী নেই। এখন দেখো এখানে অনেকগুলো তাপমাত্রা, 8, 9, 18, তারপর কত 19, এই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপগুলো দেওয়া আছে। কোনো সমস্যা? আচ্ছা, এখন তুমি দেখো তোমার লাগবে এই তাপমাত্রায় বাষ্পচাপটাকে এফ দ্বারা প্রকাশ করবা, আর এই তাপমাত্রায় বাষ্পচাপকে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করবা, তখনই আর ইজ ইকুয়াল টু এফ বাই এফ ইন্টু 100%। সমস্যা? না। কিন্তু তুমি কি এই থিটা কি এই যে 8.5 এর কি সরাসরি কোনো তাপমাত্রা পাচ্ছ এখানে? কোনো জায়গায় পাচ্ছ না, পাচ্ছ না। তাহলে মনে রাখবে 8.5 এর কাছাকাছি মান আছে কোনটা কোনটা? 8 আর 9 আছে না? তাহলে মনে রাখবা, তুমি দেখবা বলবা যে 9 থেকে 8 বিয়োগ মানে কত? 1 না? 1 ডিগ্রির জন্য ক্যাপাসিটি কত হবে, মানে সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে? তাহলে যে 9 ডিগ্রি যে বাষ্পচাপ আছে না, এই যে এইটা থেকে এইটা বিয়োগ দেবা, বিয়োগ দিলে এইটা পাবা তুমি। বুঝতে পারছো কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, 9 থেকে 10 বিয়োগ, হ্যাঁ 9 থেকে 8, 9 থেকে 8 বিয়োগ, রাইট। আচ্ছা দিলাম, তারপরে স্যার তাহলে তুমি 8.86 × 10⁻³ কে যদি বিয়োগ দাও 8.04 × 10⁻³, তাহলে তুমি এইটা পাবা। বুঝতে পারছি? ওকে, তাহলে তোমার তো লাগবে হচ্ছে যে 8.5, অর্থাৎ 8 তো তুমি জানো, তাহলে 0.5 বের করতে পারলেই তো হয় নাকি? তাহলে লাগবা 0.5 ডিগ্রির জন্য কত? তাহলে 0.5 ডিগ্রি মানে কত? জাস্ট 0.5 দ্বারা গুণ করে দেবা, তাহলে তুমি পাবা, এইটা পাবা, রাইট? হ্যাঁ, কিন্তু একটা কোশ্চেন, একটা ওয়ান আসলো কেন? নিচে অন তুমি দেওয়ার দরকার নাই, যাও, সমস্যা নেই। অনার্স এই অনটা আসছে, এই আর কিছু না, ওই কিক নিয়ম অনুসারে। এই পর্যন্ত ক্লিয়ার?
হ্যাঁ ক্লিয়ার আচ্ছা এইটুকু আমরা পরে দেখি, আমরা এইখান থেকে এখানে আসি, একটু খেয়াল করো। এখন আমার 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ কত হবে? 8 প্লাস কত 0.5 এর জন্য, যেটা দেখো এইটার জন্য তুমি যেটা পাইছিলা, এই যে এইটার জন্য এইটা পাইছিলা বলতে দেওয়া আছে এখানে উদ্দীপকে, আর 0.5 এর জন্য তুমি যেটা অলরেডি এই যে এটা রাইট যেটা যোগ করছো এটা পাই গেলা। তাহলে এই বাষ্পচাপটাই আসলে এই ছোট হাতের এফ, বুঝতে পারছি? দেখো এইটাই এইখানে ইউজ করা হয়েছে, রাইট? সেম ভাবে তোমার হচ্ছে বায়ুর তাপমাত্রা যে θ1, এটা কত 18.4 না? তাহলে তুমি 18.4 সরাসরি পাচ্ছ না, তাহলে 18 আর 19 দিয়ে কাজ করবা। দেখো 19, হ্যাঁ আগের মতোই 0.4 এর জন্য এটা যখন পাবা, তাহলে 18.4 এর জন্য কত পাবা? 18 প্লাস হচ্ছে 0.4, মানে এই যে এই জিনিসটা এখানে আবার দেখানো হয়েছে, জাস্ট এই দুইটা যোগ করলে তুমি একটা জিনিস পাবা, ঠিক আছে? এইটা এবং এইটাই দেখো তুমি এই নিচে ইউজ করছো, এইটাই মানে হচ্ছে যে বড় হাতের এফ। ক্লিয়ার? তাহলে আর এস ইকুয়াল টু সরাসরি সূত্র যে এফ বাই এফ ইন্টু 100%। হ্যাঁ এটাও দিতে, অথবা কন্টেন্ট ক্যাপাসিটি দিলে এত হবে। বুঝতে পারছি কথাগুলো? ওকে। মানে আপনি ধরেন এখানে যদি ওই এটা তো জাস্ট ওইটা একটু হায়ার লেভেলে গেছে, মানে ওই এফ এর মানটা বের করা লাগছে আমাদের। হ্যাঁ হ্যাঁ রাইট এই কোশ্চেনই আসবে পরীক্ষায়। তোমার টোটাল চ্যাপ্টারে, এই টোটাল চ্যাপ্টারে যে পড়ানো না, খালি আমার পড়ানোর কথা ছিল এইটুকুই, আর তো সব তোমার কেমিস্ট্রি স্যার পড়ানোর কথা। বুঝতে পারছে? ওইখানে ওইভাবে কি মাঝখানের মানটা মানে দেয়া থাকে, মানে দুইটা মান দেয়া থাকে, মাঝখানেরটা বের করা লাগে, এরকম হয় কি নাকি? এরকম হয়। এর বুঝতে পারছো কিনা? এই টপিকটা বুঝছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। নেক্সট টপিকস দেখো, এইটা একটা বোর্ডের কোশ্চেন, ঠিক আছে? বোর্ড না, সরি এটা বোর্ড না, মানে বোর্ড টাইপের, বোর্ডের একটা তোমার একটা টাইপ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকসটা খেয়াল করো। একদিন একটা হাইগ্রোমিটার মানে আপেক্ষিক আর্দ্রতা যেটা দ্বারা মাপা হয়, শুষ্ক সিক্ত, শুষ্ক মানে কি θ1 আর শুক্ত মানে কি θ2, তাহলে এটা পাইলা θ1, এটা কি θ2, ওই স্থানে আপেক্ষিক আর্দ্রতা কত? তাহলে তোমার এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা বাষ্পচাপ পাবা, এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বাষ্পচাপটা পাইছো, এইটা না, সরি এইটা না, এটা 30 ডিগ্রির জন্য পাবা এটা, তো এটা হবে এফ এর মান, রাইট? আমরা মনে আছে এফ মানে কি θ1 তাপমাত্রা, বা তোমার যেটা বলতে পারো যে শুষ্ক বা বায়ুমণ্ডলের তাপমাত্রার জন্য, মানে θ1 তাপমাত্রার জন্য। তাহলে এটা তুমি পাই গেলা 31 পয়েন্ট কত 85 ইন্টু 10 টু দি পাওয়ার কত -3। কিন্তু তোমার তো লাগবে, তোমার ওই এইটা লাগবে, এইটা মানে কি মনে আছে তোমার? এটা মানে হচ্ছে থিটা মানে কি শিশিরাঙ্কের, কিসের জন্য? শিশিরাঙ্ক। তাহলে তো থিটাটা বের করে নিতে হবে। এই যেমন এখান থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, যেটা অলরেডি শিখাইছি, অথবা সরাসরি সূত্রটা এভাবে লিখতে পারো, থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি θ1 মাইনাস θ2। বুঝতে পারছি কথাগুলো? এই থিটার মান, থিটা কত? হ্যাঁ এটা 30, আর এই জি এর মান দেখো এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদকের মান দেওয়া আছে, ঠিক আছে? 1.65, 30 মাইনাস θ2 হচ্ছে কত 28। বুঝতে পারছি কথাগুলো? এই তো, তা দিলে তুমি দেখবে এইটা বের হয়। ওকে হ্যাঁ এখন এটা কি মানে আগে যে দুটো সূত্র দেখাইছেন, এই আগে যে অঙ্কটা করছি সেটা তো আর এত এটা লাগে না, নাকি? সেটা শিশিরাঙ্ক বের করা লাগে না, সেটা শিশিরাঙ্ক সরাসরি দেওয়া ছিল। এখন তোমার দেখো এই শিশিরাঙ্ক কত 26.7 না? আমার কিন্তু এখানে একটাও 26.7 দেন, আমার 26 দেওয়া আছে আর 28 দেওয়া আছে আর 30 দেওয়া, তাহলে 26 আর 28 আমি নেব। কি নেব? 26 আর 28 নেব। তাহলে 26 থেকে 28 বিয়োগ দেবো, মানে কি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই সম্পৃক্ত বাষ্পচাপের পার্থক্য, মানে কি এই যে 28 ডিগ্রিতে কত আছে 28.45, আর তোমার 26-এ কত আছে 24, এই দুইটা বিয়োগ দেবো, এই দুইটা কি দেবো বিয়োগ। এই যে তোমার এই দেখছো এই একটা দুইটা বিয়োগ দিলে তুমি এটা পাবা। ক্লিয়ার? তাহলে একে কত 0.75 এ কত, তাহলে 0.75 লাগবে, কারণ আমার এই যে বেরোইছে 26.7, তাহলে আমার 75 এর জন্য জাস্ট 2 নিচে চলে যাবে, আর এটা কি এখানে চলে আসবে, রাইট? এখান থেকে তুমি এটা পাবা, রাইট? এটা বি কেয়ারফুল এই কথাগুলো। তাহলে ক্যাপাসিটি কত হবে? ক্যাপাসিটি মানে কি সোজা কথা অত কিছু বুঝি না, শিশিরাঙ্কের কত হবে শিশিরাঙ্কের জন্য, বা তোমার হচ্ছে যে থিটার জন্য যেটা তুমি সম্পৃক্ত বাষ্পচাপটা পাচ্ছ 26 প্লাস 0.75 এর যোগ করবা, এটা কোনো সমস্যা? না স্যার। হ্যাঁ এই 30 ডিগ্রি এগুলো লেখার দরকার নাই, বাদ দাও। ওকে এখন
তখন তুমি দেখো আর এইচ ইকুয়াল টু এভাবে লিখতে পারো, অথবা আর এইচ আমার পরামর্শ হচ্ছে এফ বাই এফ লিখবা সবসময়, অ্যান্ড 100% শেষ দিলে কত হইবে, তো আপেক্ষিক আর্দ্রতা শেষ। ঠিক আছে, হ্যাঁ আমাদের হচ্ছে ক্লাস শেষ, আশা করি তুমি বুঝতে পারছো বিষয়গুলো। ঠিক আছে, কোশ্চেন বলো। এই অঙ্কটা স্যার আমার একটু যদি একবার একটু দৌড় দিয়ে যেতেন স্যার, মানে একটু আচ্ছা এইটাই খালি আর কিছু না। আচ্ছা দেখো এখানে একটা কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনটা পড়ো আগে তাহলে বুঝতে পারবা। কোনো একদিন হাইগ্রোমিটারে হুম মানে ওই যে আর্দ্রতা যেটা দিয়ে মাপে শুষ্ক ও সিক্ত বাল্বের তাপমাত্রা যথাক্রমে 30 এবং 28 ডিগ্রি সেলসিয়াস, হুম ওই এখানে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। হুম তাহলে তোমার কি থিটা 1 দেওয়া আছে, থিটা 2 দেওয়া আছে, রাইট? হ্যাঁ স্যার। আমরা মনে আছে এখানে একটা কথা বলছিলাম, তুমি খেয়াল আছে কিনা, এই যে থিটা 1 অনই মানে হচ্ছে যে এফ, থিটা 1 তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ। ক্লিয়ার? তাহলে আপেক্ষিক আর্দ্রতা বের করতে আপেক্ষিক আর্দ্রতার সূত্র কি ছিল মনে আছে? আর এইচ ইকুয়াল টু এফ বাই হ্যাঁ স্যার, F 72 F বাই 72 F। তাহলে এই এফ এর এই এফ এর মানটা আমরা দেখো এখন জানি, কিরকম জানি দেখো, কারণ হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এই থিটা 1 মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপটা দেওয়া আছে, রাইট? তাহলে আমরা যে আর এইচ এর সূত্র বসাবো সেখানে এই যে এই জিনিসটা আমাদের অলরেডি জানা এখন, তাহলে রাইট? হ্যাঁ স্যার। এখন হচ্ছে এখন কি তোমার বের করতে হবে শিশির অঙ্কের জন্য, কারণ উপরেরটা হচ্ছে শিশির অঙ্কের জন্য, তো শিশির অঙ্কের থিটা দিয়ে বের করতে হয়। তাই থিটা ইকুয়াল টু সূত্র থিটা 1 মাইনাস জি, থিটা 1 মাইনাস থিটা 2, রাইট? থিটার মান কত? থিটার মান 30। হ্যাঁ হ্যাঁ, আর জি এর মান তো বলেই দিয়েছে যে জি মানে কি থিটা 1 তাপমাত্রা গ্যাসের উৎপাদন, এটা এখানে দেওয়া আছে, এটাই তো বসাইলাম। আর 30 থেকে 28 বিয়োগ দেখবা পাবা, হ্যাঁ তুমি এখানে পাবা হচ্ছে যে 26.7 ডিগ্রি সেলসিয়াস পাবা। তাহলে তুমি 26-এর জন্য বাষ্পচাপ জানো, 26-এর জন্য বাষ্পচাপ জানো, এটা জানো, বাট তুমি কি 26.7 জানো না, জানো? তাহলে 0.7 বের করতে হবে। এর জন্য মনে রাখবা, বি কেয়ারফুল, এর জন্য মনে রাখবা এই যে 0.7 যার লাগে 26, এই 26-এর কাছাকাছি সংখ্যা আছে 28, তাহলে 26 এই 28 থেকে 26 বিয়োগ দেবা, 28 থেকে 26 বিয়োগ মানে 2 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রায় বাষ্পচাপটা পাবা, প্লাস 0.7 এ বাষ্পচাপটা পাবা। তাহলে 0.7 প্লাস যে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুইটা যোগ করলে তুমি যেটা পাবা সেটাই পাবা হচ্ছে যে ছোট হাতের এফ। ক্লিয়ার? কারণ এটাই তো শিশির অঙ্কের। তারপর তো আর এইচ ইকুয়াল টু কন্টেন্ট বাই ক্যাপাসিটি। আশা করি বুঝতে পারছো, রাইট? মানে ওই সূত্র একটাই, কিন্তু ওই কন্টেন্ট বা ক্যাপাসিটি এটা ঘুরে আনতে হবে। রাইট রাইট রাইট, ঠিক আছে। সমস্যা আছে কোনো? আমি এটা আবার একটা বাসা